আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ আছি। আল্লাহর রহমতে ভালো আছি। তো দেশের তো রাজনৈতিক অবস্থা তো সবাই জানেন। তো দেশের এই মুহূর্তে যে দেশে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ একটা চলছে, পরিবেশ চলছে, যেটা আমরা বিগত ৫৪ বছরে দেখি নাই। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সরকার এবং সেনাবাহিনী প্রধানসহ সবার মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ চলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন আসলে আমরা আমাদের বয়স অনুযায়ী যতটুকু জানি, আমাদের রাজনৈতিক সময়ে যতটুকু দেখতে পেরেছিলাম, তো সেই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার যে রাজনৈতিক পরিবেশ মোটামুটি স্বৈরাচার ব্যতীত বিগত সময়কার যে স্বৈরাচার ছিল, এই দেশের লুটপাটকারী ধ্বংসকারী যারা এই দেশের অর্থ সম্পদ লুট করেছে, যারা এই দেশটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে হ্যাঁ দেশ থেকে পালিয়ে গেছে, সেই তুলনায় এখন অনেক ভালো আছে ইনশাল্লাহ। আর ভালো থাকার মূল কারণ হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ একটা একটা অনুষ্ঠান হলো জামাত ইসলামীর এখানে। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা ভালো, কারণ ওভারঅল সবাই রাজনৈতিক ভাবে সবার সাথে সম্পর্ক ভালো থেকে যার যার অবস্থা থেকে সে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এটাই গণতান্ত্রিক অধিকার হওয়া উচিত। আর আমাদের দেশে এইরকম এই একটা প্রোগ্রামে দেখা গেল যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এখানে। অত্যন্ত তীব্র আমাদের গরম ছিল। তীব্র গরম ছিল। হুম। তারপরেও বিভিন্ন প্রোগ্রামে, এত বড় একটা প্রোগ্রাম, সমস্যা, লক্ষ অসুস্থতা লক্ষ ফিল মানুষ লক্ষ সমস্যা লক্ষ হবে, এটাই মানুষের স্বাভাবিক। অসুস্থ হতেই ওখানে পারে। এমনিতেই টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, হুম। কিন্তু ওখানে দেখা গেল যে উনি অসুস্থ হওয়াতে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি খোঁজ নিয়েছেন। বিএনপির মহাসচিব তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ওটা বিএনপির দেখতে গেছেন। হ্যাঁ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও বিদেশ থেকে খোঁজখবর নিয়েছেন। তার সঙ্গে আমাদের দেশের অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা মানে পদে আছেন, তারপর দেশের এত বড় একটা ক্রান্তিকালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ। হ্যাঁ, ওনাকে ওনাকে আমি আমি এবং দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে দেশের এই ক্রান্তিকালে জনাব জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে এই দেশটাকে ধরে রেখেছেন, কোনো ধরনের উদ্ঘটপূর্ণ আলোচনা বা গন্ডগোল সৃষ্টি করে বা নাশকতা তৈরি করে এই দেশে আবার যেন উদ্রেকপূর্ণ কোনো মানে দেশটাকে অস্থিতিশীল করে এরকম কোনো কিছু থেকে রক্ষা করেছেন, যেন আমি ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো। কারণ এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে খুবই নজিরবিহীন, যেটা এই স্বৈরাচারের মাত্রাটা এতইভাবে বেড়ে গেছে, যেটার জন্য বাংলাদেশের জনগণ মাঠে নামতে বাধ্য হয়েছে। আর এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের মানসিকতা বুঝতে পেরে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন এই দেশ জাতির জন্য, যে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বা জনগণের মনে শান্তি ফিরিয়ে আনার জন্য ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের এবং জনগণের পক্ষ না, থেকে। আর যেহেতু উনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, উনি চাইলে শেখ হাসিনার কমান্ডে আরো ধ্বংসযজ্ঞ চালাইতে পারতো, কিন্তু উনি কিন্তু সেই ভূমিকা পালন করেনি। উনি জনগণের পক্ষে কাজ করছেন, এটা কিন্তু আসলে আমরা সবাই জানি। আসলে বিগত সময়ে স্বৈরাচারের সময় যারা নিয়োগ পেয়েছে সবাই শেখ হাসিনা কমান্ডে কাজ করছে, এই হুম। মনে হয় বাংলাদেশে। এবং এই স্বৈরাচারের সময় একটা ঘটনা যেটা জেনারেল ওয়াকারুজ্জামান তার ন্যায় নিষ্ঠার প্রতীক পরিচয় হিসেবে কাজ দিয়েছেন। করেছেন, রাইট, রাইট। যেটা কখনোই খুব সহজলভ্য হতো না মানুষের কাছে। হুম। আমি ব্যক্তিগতভাবে বলবো যে যারা আরো বিভিন্ন দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর, যারা বিভিন্নভাবে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেছেন বা দায়িত্ব চালিয়ে গেছেন, তারা হয়তোবা অন্য ওয়াকারুজ্জামান ব্যতীত যদি অন্য কেউ হতো হয়তোবা এই জিনিসটা খুব সহজেই যে হতো আমি এটা বলবো না। কারণ তারা তো এই দেশে তো গত 16 বছর তো তারা এই দেশে মানে এতটাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বা গুম হত্যা, হ্যাঁ এগুলা তো আসলে এই দেশের জনগণ সবাই জানে। কারণ সাধারণ একজন মানুষ সেও জানে যে আমাদের দেশে সাধারণ একজন মানুষকে যে যখন তখন তুলে নিয়ে তারা গুম করে ফেলেছে। আর এই মুহূর্তে এটা যদি আওয়ামী লীগ ফিরতে চায়, তাহলে আপনার কি মতামত? তারা কি ফিরতে পারবে, বা ফিরতে হলে তাদের কি করতে হবে? দেখেন, আমরা তো আসলে মানে সামরিক স্বৈরাচার এরশাদকে দেখতে পারি নাই। হুম। তবে তার যে হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো আমরা জানতে পেরেছিলাম বা শুনেছি মানুষের মুখে, বাবা, চাচা, দাদা বা পারিপার্শ্বিক সবার কাছ থেকে জানতে পেরেছি, আসলে একটা স্বৈরাচারের পতন হয়ে গেলে ওখান থেকে ফিরে আসা একটু কষ্টকর।
আর মানুষের মনের শান্তি ফিরিয়ে তারা আনবে যে যদি তারা, জাতির কাছে ক্ষমা চায়, তাদের গণহত্যা, গুম, দেখেন খুন আসলে ক্ষমাটা এমন এবং একটা রাজনীতি জিনিস। প্রতিহিংসার যে তারা রাজনীতি করতো, তার জন্য যদি ক্ষমা চায়, সেক্ষেত্রে কি জনগণ তাকে আওয়ামী লীগকে আবার ওই স্থান দেবে কিনা? আপনি বলেছেন খুব সুন্দর একটা কথা, যেটা বাংলাদেশে আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল ছিল, কিন্তু তারা তাদের মর্যাদা ধরে রাখতে পারে না। কারণ এদেশে বিগত সময়ে যে রাজনৈতিক সময়ে নির্বাচনগুলো হয়েছিল, ওই নির্বাচনগুলোর প্রেক্ষিতে এখন যে নির্বাচনগুলো তারা করেছিল, এই নির্বাচনগুলো এতটাই মানে সমালোচনার যোগ্য ছিল, মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 2018 সালে ভোট দিতে গিয়ে দেখে রাত্রেবেলা ভোট হয়ে গেছে। হ্যাঁ, আসলে বাংলাদেশে এরকম ইতিহাস কখনো হয় নাই যে মানুষ কখনো আর নির্বাচনের, বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ চায় যে তারা একটা ভোট দিতে পারে যেন তাদের ইচ্ছা অনুযায়ী, যে একজন মানুষকে ভালো লাগে তাকে আমি একটা ভোট দিব। তো আমি তাকে যদি ভোটই না দিতে পারি, হ্যাঁ, তাহলে আমি এদেশের নাগরিক হওয়ার আমার কি মূল্যটা রয়েছে বলেন? 5 বছরে একটা ভোট দিতে পারে, এই ভোটটাই তো দিতে পারছে না। আর এই ভোট চুরি করা বলেন, ডাকাতি করা বলেন, তারপরে আপনার এরা এমন কিছু করে না এই ভোটটাকে নিয়ে। তো এখন স্বৈরাচারের পতন হওয়ার পর এই স্বৈরাচার যদি দেখা গেছে যে একজন মানুষকে মেরে ফেলেছে, মেরে ফেলে সে গিয়ে ক্ষমা চাচ্ছে তার পরিবারের কাছ থেকে, যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এরকম একটা দুর্ঘটনা করে ফেলেছি। তো এটা একবারে খুব সহজ একটা ব্যাপার না। তবে হ্যাঁ, তারা ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ক্ষমা চেয়ে তাদেরকে অপেক্ষা করতে হবে, এই দেশ ও জনগণের পিছনে তাদেরকে ঘুরতে হবে, চেষ্টা করতে হবে যে না, আমরা ভুল করেছিলাম, আমরা আপনাদের সাথে আছি, এই দেশের জনগণ যা চায় আমরা জনগণের সাথে মিশে চলতে চাই। সেটা কি যেহেতু এত সহজে মেনে নেবে, না, এটা আসলে খুব সহজ ব্যাপার না, এটা খুব সময়ে নাকি কাজে ওদেরকে দেখাইতে হবে, এইটা তাদের প্রমাণ করতে গেলে মোটামুটি সময় খুব লাগবে? ভালো একটা সময় লাগবে। আর এই সময়টা তাদের পেতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের তাদের কাছ থেকে শিক্ষাও নিতে হবে, যে তারা 16 বছর বা বিগত সময়গুলা কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল। এই নির্যাতনের শিকারটা আমিও চাই যে দেশে যেন আর কোনো ধরনের এরকম বৈষম্য না হয়। তারা ক্ষমা চাইতে পারে, তারা দেশের জনগণের কাছে ক্ষমা চাবে, বা নাগরিক হিসেবে চেয়ে তারা বলতে পারে যে আমরা ক্ষমা চাই, আমরা এই দেশের নাগরিক, হ্যাঁ, আমাদেরকে সুযোগ দেওয়া যায় কিনা আপনারা বিবেচনা করে দেখেন ঠিক আছে, কাজ ও নিষ্ঠার আমরা আমরা মাধ্যমে। আসলে আপনার সাথে একমত। সেক্ষেত্রে অবশ্যই তারা ফিরে আসুক, সেটা আমরাও চাই, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে হ্যাঁ, আসতে হবে। ক্ষমা চাইতে হবে। আর ইভেন এক্ষেত্রে যেহেতু রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ একটা চলছে, একটা পরিবেশ পরিবেশ চলছে, চলছে, তাদের বাংলাদেশকে সুযোগ আছে যদি তারা সংশোধন হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের যে ভুলগুলা ছিল আসলে, আমরা ইতিহাস, আমরা 71 বলবো না, আর আমরা 71 আগেও বলবো না, আমাদের বয়স অনুযায়ী আমরা যতটুকু জানি দেখেছি, 96 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরকম দুঃশাসন তারা চালায়নি মানুষের উপর। 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল, তারা 4-2 লক্ষ জোট করে ক্ষমতায় দায়িত্ব পালন করে গেছে। আমরা তখন খুব ভালোভাবে জানি বুঝি, তারাও কিন্তু এরকম ভাবে যে খুব বেশি একটা লুটপাট করেছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এতটাই লুটপাট করেছে তারা, যেটা আপনার মানে দেখা যায় যে একটা সাধারণ একজন মানে ব্যবসায়ী, সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। তো এটা তো অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক যে যে দেশের একজন সাধারণ নাগরিক সারাদিনে ইনকাম করে 600 টাকা 500 টাকা, 70 টাকা 80 টাকা করে চাউল কিনে খায়, সেই জায়গায় যদি তারা এরকম হাজার হাজার কোটি টাকা যদি তারা লুটপাট করে থাকে, তাহলে অবশ্যই এগুলা তো জনগণের টাকায় গেছে আমাদের। আমাদের জনগণের দিকে তো তারা কখনো তাকায়নি। যদি জনগণের দিক তাকাইতো তাহলে অবশ্যই এরকম কিছু হতো না। আর বৈষম্যটা আমাদের দেশে, এটা নিয়ে একটু কিছু না বললেই নয়। বৈষম্যটা আসলে যেটার জন্য স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বা স্বৈরাচার পালিয়ে গেছে এই দেশ থেকে, তবে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করব যে এখনো কোথাও না কোথাও কিছু না কিছু বৈষম্য হচ্ছে। হ্যাঁ, সেগুলা আপনার এটা বিভিন্ন, এটা দূর করতে একটু সময় লাগবে, হ্যাঁ, কারণ বৈষম্য হুট হচ্ছে। করে এগুলো আর সম্ভব না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে যে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি সাধারণ জনগণ হিসেবে বলবো ওইখানে দল মতের ঊর্ধ্বে থেকে হয়তো বা কাউকে নিয়োগ দেওয়া উচিত। কারণ এই দেশে অনেক সৎ মানুষ আছে যারা খুব নিগৃহীত, সৎ মানুষ কোথাও মূল্য পায় না। আর সঠিক কথাটা বলতে গিয়ে অনেকে হেয় প্রতিপন্ন বিগত সময় হয়েছে, এখনো হয়তোবা সেটা কমে গেছে, 10% হলেও আছে। এটার দিকে বিশেষ মূল্য মানে মূল্যায়ন করা প্রয়োজন, আমি যেটা মনে করি আর কি। না, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে আমাদের সময় কম, আমরা আসলে সেটাই দেখছি যে সব দিক দিয়ে বৈষম্য যাতে কমে যায়, সেই দিক দিয়ে সবারই নজর রাখতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এর বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তো আমরা আশা করছি বৈষম্য দূরীকরণ হবে
সমাজ একটি আদর্শ সমাজ তৈরি হবে। এই দেশ আমার, আপনার, সবার। আমরা একটি উন্নত জাতি হিসাবে বিশ্বে আত্মপ্রকাশ করব। ধন্যবাদ। ধন্যবাদ।